ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ ZSRM নির্বাচিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। তিনি বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুইজনকে। জহিরুল আলম, আজকে নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত কথা নিশ্চয়ই জানেন। নতুন যে 144টি দল আবেদন করেছে তার একটিও শর্ত পূরণ করতে পারেনি। 15 দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে শর্ত পূরণ হয়ে যাবে বলে মনে হয় আপনার? এটা আমার মনে হয় যে ইলেকশন কমিশনের একটা যে মানে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার যে একটা আগ্রহ, তারই একটা বার্তা আসলে। এখানে হয়তো অনেক কিছুই কারেকশনস হবে কিংবা রিকনসিডারেশনের সুযোগ আছে, সেগুলো হয়তো মানে সামনের দিনে বোঝা যাবে মানে প্রপার ইন্টেনশনটা কি। তবে ইট সিগন্যালস যে ওনারা এর আগেও আমরা দেখেছি যে এনসিপির নেতাদের সঙ্গে যখন মিটিং করেছেন এবং তারা যে শর্তগুলো তারা দিয়েছিল সেগুলোর ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বেশ মেরুদণ্ড সোজা করে কিছু কথাবার্তা বলার চেষ্টা করা হয়েছে এবং সেগুলো একটা পজিটিভ বার্তাই বহন করে ইলেকশন। কারণ বাংলাদেশে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং টাইম আসছে, সেটা হচ্ছে যে সুষ্ঠু একটা ভোট অনুষ্ঠান করা এবং সেখানে সবগুলো দলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তাদেরকে সেখানে আস্থার মধ্যে নেওয়া। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে ইলেকশন কমিশন মানুষের আস্থা হারিয়েছে, মানুষের ভরসার জায়গাতে ইলেকশন কমিশন থাকেনি দীর্ঘ বছর ধরে। সেই জায়গাতে আমার মনে হয় যে ইলেকশন কমিশন যে প্রসিডিউরটা ফলো করছে সেখানে যদি তারা এই বিষয়গুলোকে অন্তত আন্তরিকতার প্রকাশ যদি দেখাতে পারে, ডেফিনেটলি আমি মনে করি না যে সবগুলো দল নিবন্ধনে উত্তীর্ণ হবার মতো তাদের সেই যোগ্যতা আছে। এই সুযোগে, পরিবর্তনের সুযোগে, অভ্যুত্থানের সুযোগে এই দীর্ঘ এই গত এক বছরের মধ্যে আমরা দেখেছি যে অনেক ভুইফোড় সংগঠন, নাম সর্বস্ব সংগঠন, তারা কিন্তু নিবন্ধন পাওয়ার জন্য নানাভাবে ইলেকশন কমিশনে ঝাঁপিয়ে পড়েছে। এটা গণতান্ত্রিক চর্চার মধ্যে সেটা হয়তো দোষের কিছু নয়, কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করাটা হচ্ছে কি সবচেয়ে বড় কথা। কিন্তু এর মধ্যে এনসিপি বা যেই দলগুলো বা একটা ফর্মিডেবল শক্তি হিসেবে নির্বাচনের মাঠে অথবা রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে, তাদের মধ্যেও তাদের প্রতিও যে বার্তা ইলেকশন কমিশন দেওয়ার যে সাহস এবং যে চেষ্টা তাদের মধ্যে আছে, আমি মনে করি যে এটা একটা পজিটিভ সিগন্যাল। তবে নিশ্চয়ই যে যেখানে যারা ত্রুটি বিচ্যুতিগুলো আছে, সীমাবদ্ধতাগুলো আছে, দুর্বলতাগুলো আছে, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো নিশ্চয়ই বেশ কিছু শর্ত তাদের পূরণ করতে হবে। এই পূরণ করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এমনকি এনসিপির কথা যে আপনি বললেন, যে এনসিপিও কিন্তু একটা নতুন দল হিসেবে নিবন্ধন প্রাপ্তির যে শর্তগুলো আছে, শর্ত কিন্তু একদম সহজ শর্ত নয়। সারা দেশব্যাপী তাদের যে সাংগঠনিক শক্তি এবং যে নিয়মগুলো মানার কথা, যেভাবে ডেমনস্ট্রেট করার কথা, সেগুলো কিন্তু আমার মনে হয় যে খুব একটা সহজ সাধ্য হবে না। এবং 15 দিনের মধ্যে সেগুলো ওভারকাম করা, সেগুলো আবার নতুন করে রিভাইজ করে ইলেকশন কমিশনের কাছে পেশ করা, আমার মনে হয় যে খুব একটা সহজ কাজ নয়। সেক্ষেত্রে যদি ইলেকশন কমিশন মনে করে সময় আরো বাড়িয়ে দিতে পারে কিংবা তাদের, কিন্তু দেখতে হবে যে ইলেকশন কমিশন তাদের প্রতি কতটা মানে নিরপেক্ষভাবে এই নিবন্ধনের প্রক্রিয়াটি নীতিমালা ফলো করে করছে, সেটার ব্যাপারে কিন্তু সবারই নজর থাকবে। ইমিডিয়েট যে সিগন্যালটা তারা দিয়েছে, আমি মনে করি যে এটা তাদের গার্ডস এবং তাদের একটা শক্তিশালী কি বলবো যে কার্যক্রম পরিচালনার যে ইন্টেনশন, আগ্রহ, সেটা কিন্তু ডেমনস্ট্রেট হয়েছে বলে আমি মনে করি। সৌরভ হাসানের কাছ থেকে শুনি, তার পাশাপাশি একটু জানতে চাই যে 49 বা 50টা দল তো এরই মধ্যে নিবন্ধিত, তাদেরও কি শর্ত পূরণ আছে? বন্ধু জহিরুল আলম যেভাবে বলছিলেন যে নির্বাচন কমিশন একটা তার দৃঢ়তা দেখিয়েছে, আমি মনে করি যে তাদের যেহেতু এখনো কোনো নির্বাচন করেনি, তাহলে কথায় কথায় ভাষাভঙ্গিতে এক ধরনের তাদের দৃঢ় অবস্থান এটি প্রকাশ পাচ্ছে। কিন্তু আসলে কার্যক্রমে দেখা যাবে তারা কতটা সেই দৃঢ়তা রাখতে পারে এবং মানে ভবিষ্যতে কার্যক্রম। আর যে বিষয়টি হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধিত দল আছে, তারা কিভাবে হলেন, মানে এই প্রশ্ন তো আসবে। আর যে শর্তগুলো, এটি 2008-এর নির্বাচনের আগেই যে তৎকালীন নির্বাচন কমিশন এই শর্তগুলো আরোপ করে। আমি মনে করি শর্তগুলো একটু কঠিনই, যে নিবন্ধন পাওয়ার আগে কোনো দলের পক্ষে 1/3 জেলায়, 100 উপজেলায় অফিস থাকা, কমিটি থাকা,
মানে এটি কিন্তু সহজ নয়। তাহলে যে দলগুলো, আমরা তো দেখি যে অনেক দলের কেন্দ্রীয় কমিটি নাই, মানে পূর্ণাঙ্গ কমিটি নাই, আহ্বায়ক কমিটি দিয়ে বছরের পর বছর চলছে। আহ হয়তো দেখা যাবে যে ঢাকার বাইরে 10টি জেলায়ও তাদের অফিস নাই। তাহলে কিভাবে এই দলগুলো নিবন্ধন পেল? আর এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদেরটা কিভাবে বাতিল হবে? এখন কাগজপত্র দেখে যদি নিবন্ধন দেওয়া না দেওয়ার বিষয়টি নির্ধারিত হয়, তাহলে কিন্তু এই যে আইনে যে জন্য কড়াকড়ি করা হয়েছে সেটি কিন্তু অর্থহীন হবে। আমি মনে করি যে এক্ষেত্রে আইন আইন কিছুটা শিথিল করা যায় কিনা, আর কাগজপত্রে যাতে আহ মানে শর্ত পূরণ না হয়, সত্যিকার ভাবে মাঠ পর্যায়ে যাতে শর্ত পূরণ হয়, তাদের অফিস আছে কিনা, কমিটি আছে কিনা, এবং কমিটি গঠন প্রক্রিয়াটাও আমার মনে হয় দেখার বিষয় যে সেটি গণতান্ত্রিক ভাবে হয়েছে কিনা। আসলে এটি করা হয়েছিল তো যে এই মানে অনেকগুলো দল, এখন যেমন দেড়শো দল আবেদন করেছে, তখনও অনেকগুলো দল আবেদন করেছিল, সবাই হয়নি। আবার আওয়ামী লীগ সরকারের সময় দেখা গেছে যে তাদের অনুগত কোন দল কোন রকম শর্ত পূরণ না হয়েও কিন্তু নিবন্ধন পেয়েছে। আবার বছরের পর বছর আদালত পর্যন্ত যেও, বছর পর বছর চেষ্টা করে আদালত পর্যন্ত যেও অনেক দল নিবন্ধন পায়নি, যেহেতু সরকারের আস্থাভাজন ছিল না। এবারের নির্বাচন কমিশনের কার্যক্রমে আমরা দেখতে চাই যে এ ধরনের কোনো পক্ষপাতিত্ব না থাকে। সেক্ষেত্রে তারা বিশেষজ্ঞদের বাইরের নির্বাচন কমিশনের বাইরে যে বিশেষজ্ঞ আছে তাদেরও যুক্ত করতে পারে। সবটাই যে 5 জন কমিশনার করবেন, আমি মনে করি সেটি সঠিক হবে না। এক্ষেত্রে নির্বাচন বিষয়ে যারা কাজ করেন, যারা বিশেষজ্ঞ, তাদেরও সহায়তা নিতে পারেন, এবং এটা প্রকাশ্য হতে পারে। মানে এটা মানে সংশ্লিষ্ট দলগুলোর সাথে বৈঠক হলো, তারা বিবৃতি দিলেন বা কমিশন বিবৃতি দিল, আমি মনে করি সবটা স্বচ্ছতা থাকা দরকার। না, কিন্তু আপনি যেটা বলেন যে কাগজে কলমে কাগজের উপর নির্ভর করে মানে নিবন্ধন না দিয়ে, মানে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে তো নির্বাচন কমিশন অফিস আছে, কর্মকর্তারা আছে, তারা তো ফিজিক্যালিও সেগুলো দেখতে পারে, প্রকাশ করতে পারেন তারা, যদি ওই রাজনৈতিক দলগুলো আর কোনো আপত্তি না থাকে। আমি পরের কথাগুলো বুঝিনি, শেষের দিকের কথাটা বুঝি নাই। যদি কোন রাজনৈতিক দলের আপত্তি না থাকে, তাহলে যে কারণে নিবন্ধন দেয়া গেল না, অর্থাৎ শর্ত পূরণ হয়নি, সেই শর্ত পূরণ না হওয়ার বিষয়টিও স্পষ্ট করতে পারে, তারা জনসমক্ষে জানাতেও পারে, বলছি যে শুধু গণমাধ্যমেও জানাতে পারে। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই দলটির সাংগঠনিক ক্ষমতা কি। না হলে দেখা যাবে যে নির্বাচন কমিশন এক ধরনের বিবৃতি দিল বা সংবাদ সম্মেলন করে এক ধরনের বক্তব্য দিল, আবার ওই 153টা দলও তাদের মতো করে ব্যাখ্যা দিল বা অভিযোগ। এটা মনে হয় প্রথমত নির্বাচন কমিশনের কার্যক্রমটা শতভাগ স্বচ্ছ হতে হবে, জবাবদিহিমূলক হতে হবে, এবং কোন রকম পক্ষপাত হতে পারবে না। যেমন প্রতীকের ক্ষেত্রে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন সত্যি একটা শক্ত অবস্থান নিয়েছে। যেমন শাপলা নিয়ে প্রশ্ন উঠেছিল, প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে শাপলা প্রথমত হচ্ছে এটি রাষ্ট্রীয় যে জাতীয় প্রতীক, প্রতীকের অংশ। এখন প্রতীক এটা এখানেও আছে, যেমন এনসিপি থেকে বলা হয়েছে যদি শাপলা না হয় তাহলে ধানের শীষ কেন হবে, সেখানেও জাতীয় প্রতীকে কিন্তু ধানের শীষও আছে। এটি হচ্ছে আইনি বিতর্ক। দ্বিতীয় হচ্ছে যে শাপলা যে দল আগে চেয়েছে, স্বাভাবিকভাবে যদি এটা সিদ্ধান্ত হয়, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে এই প্রতীকটি দেওয়া হবে, তাহলে যারা আগে চেয়েছে তারাই পাওয়ার যোগ্য। প্রধান নির্বাচন কমিশন কিন্তু এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। জি, একদম পরিষ্কার। জহিরুল আলম, সে জায়গাটা ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যে নিবন্ধন পাওয়ার যে শর্ত, তার মধ্যে প্রধানতম শর্ত ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেইন করা হয় কিনা দলগুলোতে। গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দলগুলোতে, মানে বাংলাদেশে যে বিদ্যমান দলগুলো, কোনোটিতে মেনটেন করা হয় কি? নতুন দলের কাছে আমরা মানে চাচ্ছি, ঠিক আছে, হবে কি কখনো? আমরা তো আসলে সবকিছুতেই একটু মানে ওভারলি অ্যাম্বিশিয়াস হয়ে গেছি।
আমার নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে কমিশন যে ইয়েগুলো দিয়ে রেকমেন্ডেশনগুলো দিয়েছে, এগুলো শুধু এই কমিশন নয়, আমি অন্যান্য কমিশনের কথা যদি আপনি চিন্তা করেন, যে আমাদের যে ব্যাপক বিচ্যুতি, প্রাতিষ্ঠানিক যে বিচ্যুতিগুলো হয়েছে, সেখানের মধ্যে বিস্তর কারেকশনের সুযোগ তৈরি হয়েছে এবং এটা অপরিহার্য হয়ে গেছে। সেক্ষেত্রে ইলেকশন কমিশনের যে রিফর্মের কথা বলা হয়েছে এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো খুব জরুরি, সেগুলোর ব্যাপারে কিন্তু এটা নতুন করে বলার অবকাশ নেই। ইলেকশন কমিশনের সেই ইয়েগুলো দিয়েছে। এখন আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, এটা খুবই ভাইটাল, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলগুলো পরিচালিত হচ্ছে কিনা, তাদের নেতৃত্ব নির্বাচন হচ্ছে কিনা, এবং সেইটাই হওয়া উচিত যে একটা গণতান্ত্রিক চর্চার মূল ভিত্তি। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এখানে যদি আপনি ইমিডিয়েট এক্সপেকটেশন অনুযায়ী যদি এটাকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেখা যাবে যে আমার মনে হয় যে A to Z সবগুলো দলকে কিন্তু আপনার অ্যাকাউন্টেবল করতে হবে, জবাবদিহি করতে হবে যে তারা আসলেই এক্ষেত্রে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে। তো কাজে আমার মনে হয় যে বা প্রত্যাশার জায়গাগুলো অবশ্যই থাকবে, কিন্তু যেগুলো রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে হবে যে অ্যাটলিস্ট দলগুলোর মধ্যে যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার যে সূচনাটা, সেই সূচনাটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে হয়তোবা আমরা কিছুটা আশাবাদী হতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো ইঙ্গিত নেই, এবং ইলেকশন কমিশনের মতো প্রতিষ্ঠান কতটা মেরুদণ্ড শক্ত হলে পরে এগুলো এনফোর্স করতে পারবে, সেটা ইমিডিয়েট একটা ইলেকশনের মধ্য দিয়ে আমরা সেই তার বাস্তবায়ন দেখব, এটা কিন্তু আমার কাছে খুবই অবিশ্বাস্য এবং খুবই উচ্চাভিলাষী মনে হয়। আমার কাছে এটা একটা কি বলবো, যে প্রত্যাশার জায়গা এইটুকু যে একটা সূচনা হতে পারে, এবং তাদেরকে দলগুলোকে তাদের এই যে শর্ত সম্পর্কে তাদেরকে প্রতিনিয়ত তাদের রিমাইন্ড করা, এবং যেখানে যেখানে বিচ্যুতি আছে সেই বিচ্যুতির মধ্যে যতটা সম্ভব আইনি এবং যে যৌক্তিক যে ক্ষমতা ইলেকশন কমিশনের কাছে আছে, হাতের মধ্যে আছে, সেগুলোকে তারা প্রয়োগ করার সামর্থ্য রাখা। একটু আগে যে সৌরভ ভাই বললেন, এবং এটা ধরেন যে ইলেকশন কমিশনের কাছে এই ধরনের একটা বক্তব্য এনসিপির সম্পর্কে যে কথাটা তারা বললো শাপলা নিয়ে, এই কথাটা হয়তো অনেকেই ভেবেছিলেন যে এনসিপি একটা আশীর্বাদ পুষ্ট দল, নানাভাবে তাদেরকে কিংস পার্টি হিসেবে তাদেরকে সমালোচনা করা হচ্ছে, ইলেকশন কমিশনের কোনো না কোনোভাবে তারা ফেভার পাবে কিনা। কিন্তু দেখেন, এখন দুটো ঘটনাতে কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের প্রতীকের ব্যাপারেও কিন্তু তাদের ফেভারেবল কোনো আনসার কিন্তু ইলেকশন কমিশনের কাছে তারা পায়নি, এবং একই সঙ্গে নিবন্ধনের প্রক্রিয়াতেও কিন্তু তারা কিন্তু আজকে একটা প্রতিরোধের মুখে পড়েছে। তো সেক্ষেত্রে অন্যান্য বড় দলগুলো যেগুলো কথা বলবেন, সে সবগুলো দলকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনার মতো যোগ্যতা ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা কিন্তু ইলেকশন কমিশন ইনহেরেন্টলি এই ক্ষমতাটা কিন্তু পাবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা স্টেক হোল্ডার, গণমাধ্যম থেকে শুরু করে সকলে মিলে যদি ইলেকশন কমিশনকে আমরা সেরকম একটা ভূমিকায় দেখতে চাই, তাহলেই তারা কেবল এই কি বলবো, যে এই আইন এবং এই ধরনের প্র্যাকটিসগুলোকে এনফোর্স করতে পারবে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারবে যে ইলেকশন কমিশন কার্যকরভাবে একটি ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। জি, একদম পরিষ্কার। দুজনে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও অন্য আলোচনায় আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং NTVর বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে আবারও। সৌরভ হাসান, বিএনপির সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে পরিমাণ ঘটনা ঘটছে, তাতে বিএনপির যে অর্জনগুলো ছিল 16 বছরে, সেটা এক ধরনের ধুলোয় মিশে যাচ্ছে কিনা বা ধুলোয় মেশানোর চেষ্টা করা হচ্ছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আছে। এবং বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এক ধরনের ষড়যন্ত্র করে তাদেরকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। আপনার কি মত? আসলে আমরা তো কেউ ব্যর্থতার দায় নিতে চাই না, দুর্বলতার দায় নিতে চাই না, বা দুর্বলতা স্বীকার করতে চাই না। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব হচ্ছে আমাদের সবচেয়ে সহজ উত্তর। বিএনপির 16 বছর ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, এবং তাদের নেতাকর্মীরা অনেকেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু যখন ক্ষমতার পালাবদল ঘটলো, তখন তাদের মধ্যে সেই কিন্তু আত্মজিজ্ঞাসা বা আত্মশুদ্ধির বিষয়টা আমরা দেখিনি। অনেক ক্ষেত্রেই নেতৃত্ব পর্যায়ে হয়তো সেরকম বিচ্যুতি লক্ষ্য করা যায় না, কিন্তু মাঠ পর্যায়ে যেটা একটা অস্বাভাবিক অবস্থায় ক্ষমতা পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানের পর, যে সবকিছুই এক ধরনের দখলদারিত্বের মধ্যে পড়ে যায়,
পড়ে গিয়েছে, এবং সেখানে বিএনপি যেহেতু বড় দল, তার উপরেই বদনামটা, তার উপরে দায়, এবং অনেক ক্ষেত্রে তাকেই আহ অনেক কিছু করতে হয়েছে। এখন সেটি যদি সরকার যদি শক্ত হতো, সরকার যদি আইনানুগ ব্যবস্থা নিতে পারতো, সেটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয় এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে টার্মিনাল, সেক্ষেত্রে এসব প্রতিষ্ঠান তো সরকারের দেখার কথা। আহ সরকার সেখানে আইনানুগ ভাবে সে পরিচালনা করবে, কিন্তু সরকার তো হাল ছেড়ে দিয়েছে শুরুতেই, এবং এক ধরনের ললেসনেস, মানে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা, এবং সেটাই এই দিনে দিনে এই পর্যায়ে পৌঁছেছে। এবং তার মধ্যে কোনো জবাবদিহি ছিল না। দলের পক্ষ থেকে যখন একটা অসহনীয় পর্যায়ে হয়েছে, দলের পক্ষ থেকে বহিষ্কার করেছে, কি বলে, শোকজ করেছে, কিন্তু সরকারের যে করণীয়, অর্থাৎ কোন দখলদারকে তো তার জায়গা দেওয়ার কথা। আবার সরকারও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিএনপি বা এনসিপি বা জামাত, তারা তাদের চাপের কাছে নতি স্বীকার করেছে, যে যেভাবে বলেছে, সেটি বিশ্ববিদ্যালয় হোক এবং থানা পুলিশ হোক। যখন যখন একটি অন্যায় হচ্ছে এবং এবং নিচের কোন কর্মকর্তা সেই অন্যায়কে প্রতিরোধ করতে চাইছেন, এবং তার বিরুদ্ধে সরকার যখন ব্যবস্থা নিচ্ছে তার উপরে, তখন তো আর তারা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে না, তারা চাকরি রক্ষা করবে। আর সেটি যেমন রাজনৈতিক সরকারের আমলে হয়েছে, এই সরকারের আমলে হয়েছে, এটা হচ্ছে দুঃখজনক। দ্বিতীয় হচ্ছে বিএনপি, এটা হচ্ছে সব, কিন্তু এই যে সাম্প্রতিক যে ঝড়ো হওয়া বা ঘূর্ণিঝড় বলতে পারি, সেটা একটাই কারণ, আগামী নির্বাচনের হিসাব নিকাশ। মানে এক ধরনের যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ ছিল বিএনপির চির প্রতিদ্বন্দ্বী, আর সুতরাং বিএনপি এখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। অন্যান্য দলগুলো কিন্তু ভয় পেয়ে গেছে যে তাহলে এই বর্তমান এক মাথা এক ভোট পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে সেখানে বিএনপি সবকিছু তাদের দখলে চলে যাবে, এটি তাদের ভয়। আর বিএনপির মধ্যে একটি অতি আত্মবিশ্বাস যে আমরাই তো ক্ষমতায় এসে গেছি। সুতরাং এই নেতা কর্মীদের মধ্যে এই ধারণাটা প্রবল হয়েছে, এবং তাদের আচরণ ভাষাভঙ্গিতে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, এবং সেটা মিডিয়া থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় এর প্রভাব আমরা লক্ষ্য করছি। এখান থেকে সরকারের এই যে আজকে যে বিএনপি নেতৃত্ব যে আত্মশুদ্ধির কথা বললেন, সতর্ক করে দিলেন এবং কঠোর ব্যবস্থা নেবেন বলছেন, এটি যদি শুরুতে নিতেন তাহলে কিন্তু পরিস্থিতিটা এই পর্যায়ে আসে না। এখন বিএনপি তো অবশ্যই এক ধরনের প্রশ্নের মুখে পড়েছে, এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ দেখা যাচ্ছে সক্রিয় অন্য দলগুলো একদিকে এবং বিএনপি একদিকে, এবং সেটা আপনি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বলুন বা বাইরের যে সভা সমাবেশ বলুন, সব জায়গায় কিন্তু দ্বিমেরুকরণ হয়ে গেছে। এখন এই দ্বিমেরুটা একটা ঐকমত্যের জায়গায়, একটা কর্ম পরিবেশ তৈরি করার জায়গায়, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নির্বাচনের আগে তো এটা খুবই জরুরি। কিন্তু যদি সেটা না থাকে, এরকম টালমাটাল অবস্থা যদি চলতে থাকে, তখন যে নির্বাচন হবে সেই নির্বাচনটি তো মানুষের কাছে অনেক প্রশ্ন দেখা দেবে সেই নির্বাচন নিয়ে। যে দলই হারবে তারা কারচুপির অভিযোগ আনবে, এবং জয়ের ক্ষেত্রে যার যেখানে ক্ষমতা, যার যেখানে প্রভাব, সেটি ব্যবহারের চেষ্টা করবে। এক্ষেত্রে বিএনপির নেতৃত্বের একটা দায় আছে, কিন্তু মূল দায়টা আমি মনে করি যে সরকার আইনানুগভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই সরকার অরাজনৈতিক সরকার, তার তো কোনো দলের প্রতি, কোনো পক্ষের প্রতি কমিটমেন্ট থাকার কথা না, থাকার কথা না, বা বিরাগ থাকার কথা না, কিন্তু তাদের কাজকর্মে অনেক জায়গায় রাগ অনুরাগের বহিঃপ্রকাশ ঘটেছে, যে কারণে দিনে দিনে পরিস্থিতি এই এতটা নাজুক হয়েছে। জহিরুল আলম, সে জায়গাটাও যে পুলিশের কথা বললেন সোহরাব হাসান, মানে পুলিশের মধ্যে ভয়টা কি এরকম যে সামনে তো নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তাদের বিরুদ্ধে খুব শক্ত ব্যবস্থা নেওয়া যাবে না? আমি জানি না এটা কি না, এটা একটা মানসিক অবস্থা কিনা। পাশাপাশি মাঠ পর্যায়ে এত করা হচ্ছে, এত বহিষ্কার করা হচ্ছে, দল থেকে আজীবন বহিষ্কার করা হচ্ছে, তারপরও মাঠ পর্যায়ের নেতাদের, কর্মীদের আটকানো যাচ্ছে না। না, সৌরভ ভাই আসলে খুব পরিষ্কার করে কথাগুলো বলেছেন যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে যে ক্ষমতার যে ভারসাম্যটা, সেটা ধরেন যে অভ্যুত্থানের পরে একটা দল সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল, পালিয়ে গেল, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। তারপরে
যেই স্টেক হোল্ডার যারা আপনার রাষ্ট্র কাঠামোর মধ্যে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, কেউই কিন্তু লজিক্যালি বিহেভ করে নাই। সবাই একটা মনে করলো যে আমরা জিতেছি, সুতরাং আমরা যেভাবে পারবো সেভাবে চলবো। এখানে কোনো ধরনের কোনো গভর্নেন্স, কোনো ধরনের কোনো সুশাসনের কোনো বালাই ছিল না। আর সবচেয়ে বড় যে দুর্বলতা সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে গার্ডস দেখানোর কথা ছিল, যে বার্তা দেওয়ার কথা ছিল, সেটা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তো সবচেয়ে আগে বলবো, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা কিন্তু কোনো ধরনের দক্ষতার পরিচয় দিতে পারে। আপনি প্রতিটা সবগুলো দলই কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় বসিয়েছে। এবং আজকে আপনি ইলেকশন কমিশনের যে কথাটি বললেন, এই ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে তাদেরকে তো ম্যান্ডেট করা হয়েছে যে আপনি ইলেকশন কমিশনে বসবেন, কোনো রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে যেটা লজিক্যাল সেই সিদ্ধান্তটা অ্যাটলিস্ট আপনি বলবেন। অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বলেন, তারপরে আপনার ধরেন যে পুলিশ বাহিনী পরিচালনার ক্ষেত্রে বলেন, কোনো জায়গার মধ্যে কিন্তু কোনো সাহসী কোনো গার্ডস আমরা লক্ষ্য করতে পারি নাই। এমনকি আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস, ওনাকে আমরা সবাই রেসপেক্ট করেছি, ওনাকে আমরা সবাই ওনার কৃতিত্বকে আমরা সবাই স্মরণ করি, কিন্তু একই সঙ্গে ওনার কাছে প্রতিনিয়ত যে যে বিচ্যুতিগুলো ঘটছে, বিচ্যুতিগুলোর ব্যাপারে কিন্তু সবগুলো দলকে, সবগুলো মতকে কিন্তু ওনার প্রতিনিয়ত ওনার মিট করা দরকার, এবং এই বার্তাগুলো প্রতিনিয়ত এভরিডে দেওয়ার কথা ছিল। এমনকি গণমাধ্যমকেও আপনার এটার সঙ্গে অনবোর্ড করা দরকার ছিল। আপনি দেখেন যে কোনো জায়গার মধ্যে কিন্তু একটা সুষ্ঠু কি বলবো শৃঙ্খলা আনার জন্য যথেষ্ট প্রয়াস কিন্তু আমরা দেখি নাই। এবং যার ফলশ্রুতিতে দেখেন যে বিএনপি, তারা তো মনে করেছে যে হ্যাঁ, আওয়ামী লীগ তাদের কাউন্টারপার্ট হিসেবে তারা হয়তো একসময় আওয়ামী লীগকে গণ্য করতো, কিন্তু এরপরে তো তারাকে গণ্য করার মতো কোনো কাউন্টারপার্ট তাদের সামনে ছিল না, নাই। এই এক বছরে তাদের মধ্যে যে একটা উচ্চাভিলাষী মনোভাব তৈরি হয়েছে, সেটা তো ডে ওয়ান থেকেই সবাই বলা বলি শুরু করেছে, এবং ডে ওয়ান থেকে সিগন্যালগুলো তো দেওয়া হচ্ছিল যে দেখেন কত তাদেরকে অনেক খারাপ ভাবে, বাজে ভাবে কিন্তু ট্যাগিং করা হচ্ছে। হয়তো তারা ভেবেছে যে এগুলো মাঠের বদনাম করা হচ্ছে, প্রতিপক্ষরা বদনাম করছে, কিন্তু রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে পারলে এক বছরের মধ্যে কিন্তু তারা অনেক কারেক্টিভ মেজারে যেতে পারতো, তাহলে আর পুরান ঢাকার ঘটনা ঘটতো না। তাহলে কিন্তু আপনার এই ধরনের একটা বাজে কনসিকুয়েন্স হতো না। এখন এই মৌকা পেয়ে আপনার যারা রাজনৈতিকভাবে একটা নতুন বন্দোবস্তের নামে ভিন্ন ধারার রাজনীতি আবার অনুসরণ করতে চায়, তারা কিন্তু এটাকে একটা ভালো রকম একটা সুযোগ হিসেবে তারা কাজে লাগিয়েছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু বড় দল হিসেবে, দায়িত্বশীল দল হিসেবে, একটা প্রতিষ্ঠিত দল হিসেবে তাদের কাছ থেকে জনগণ দেশ যে দায়িত্ব ভূমিকা আশা করেছিল, সেই জায়গার মধ্যে তো নিশ্চয়ই বলতে হবে যে সেই জায়গাগুলোতে তারা প্রপার নেতৃত্ব এবং প্রপার দিক নির্দেশনা আসলে দিতে পারে নাই। এখন শুধুমাত্র ধরেন কাগজে কলমে তারা এখন ধরেন দায় এড়ানোর জন্য হয়তো বলবে যে আমরা তো শুধু প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা নিতে পারি, এর বাইরে তো আমাদের কিছু করার নাই। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এই কথা কিন্তু তারা বারবার বলছে। কিন্তু দেখেন, এখন আপনি বলছেন যে যে দলটা ক্ষমতায় আসবে, সেই ক্ষমতা আসার কারণে কিন্তু তারা বিএনপি যদি ও নাও করে, তবুও পুলিশের একটা গোষ্ঠী, প্রশাসনের একটা গোষ্ঠী, মিডিয়ার একটা গোষ্ঠী, যে কোনো প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে প্রত্যেকে কিন্তু উপযাচক হয়ে বিএনপি সাজার চেষ্টা করছে। তারা ভেবেই নিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে, আমি যত তাড়াতাড়ি আমার কালার পরিবর্তন করে সেই তাদের সঙ্গে মিশে যেতে পারি। এমনকি ধরেন যে নতুন বন্দোবস্তের অনেক রাজনৈতিক শক্তিও, তারাও কিন্তু দেখেন যে নিজের রং বদলে আড়াল করে কিন্তু তারা বিএনপি সাজার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে তারা বিএনপি সাজার চেষ্টা করে যে তারা তো সেখানে গেলে তারা হয়তো সুযোগ সুবিধা পাবে, তারা হয়তো আগামী দিনের ক্ষমতার অংশীদার হবে, তারা সেগুলো এনজয় করবে। আমার মনে হয় যে এটা কিন্তু একটা শুধুমাত্র একটা দলের উপর দায়িত্ব চাপায় দিলেও আমার মনে ভুল হবে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত ছিল প্রশাসন যেভাবে পরিচালনা করার কথা, যে সাহস নিয়ে, প্রজ্ঞা নিয়ে, দৃঢ়তা নিয়ে, সংকল্প নিয়ে, সেটা কিন্তু একেবারেই আপনি পাওয়া যাচ্ছে না বলে আপনার মন্তব্য। সেই জায়গাটা ওই যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলেছেন, নতুন বন্দোবস্তের মধ্যে এই যে ঐকমত্য কমিশনে বৈঠক হচ্ছে, গত 2-3 দিন ধরে মিছিলগুলো খেয়াল করে থাকবেন, বিএনপির মিছিল এবং আমি নাম ধরেই বলি এনসিপির মিছিল, দুটো যে মুখোমুখি মিছিল, এটি কোন নতুন বন্দোবস্ত, কোন নতুন বাংলাদেশ?
কাদা ছোড়াছুড়ি ছাড়া সেই জায়গাটায় দুজনের কাছে আলোচনায় আসবো। একটা বিরতি নিয়ে আসি, আমি প্রশ্নটা রেখে গেলাম, একটা আলোচনা আসবো। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতি পরে আবারও স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সৌরভ হাসান এবং জহিরুল আলম। সৌরভ হাসান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে নতুন কি বন্দোবস্ত পেলাম, এরই মধ্যে কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি, এই জন্য ঐকমত্য হচ্ছে না। ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তো দর কষাকষি চলছে, যে যার যেখানে নিজের দলের সুবিধা হবে সেভাবেই করছে। মৌলিক গণতন্ত্রের যে মৌলিক ধারা, যে মৌলিক আকাঙ্ক্ষা, সেটা পূরণে কে কতটা আন্তরিক সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এনসিপির নেতা বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করেছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা কি দেখছি? মাঠ পর্যায়ে কি নতুন বন্দোবস্ত দেখছি? মাঠ পর্যায়ে তো একে অপরের বিরুদ্ধে যে ভাষায় যে গালাগাল করছে, যে ভাষায় বিষোদ্গার করছে, এবং এটি তো 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার আমারও এই ভাষা ব্যবহার করেনি। সেটি বিএনপির ক্ষেত্রে যেমন সত্য, জামাত ইসলামের ক্ষেত্রে সত্য, ইসলামী আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের। সুতরাং এটি আমরা কোন বন্দোবস্তের দিকে যাচ্ছি? জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে যেটা হয়েছে, কারিগরি আমরা ধরে নেই যে একটা মতকে পৌঁছবে, নির্বাচন হতে পারে, কিন্তু আমরা তার আগে কি সংস্কৃতি লালন করছি? নতুন বন্দোবস্ত হলে তো রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, গণতান্ত্রিক ভাবে সবাইকে চলতে হবে। এখন আমার সঙ্গে একমত না হলেই যদি স্বৈরাচারের দোসর হয়, গণতন্ত্র বিরোধী হয়, তাহলে তো আর একসঙ্গে চলা যাবে না, বা একসঙ্গে করা হবে, মানে একসঙ্গে থাকা কঠিন হয়ে পড়বে। আমরা এই 24শে জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল যে জনমানুষের রাষ্ট্র হবে। এই রাষ্ট্র কোনো দলের হবে না, কোনো ব্যক্তির হবে না, এটা জনমানুষের প্রত্যাশা পূরণ করবে এবং তাদের মৌলিক যে অধিকার সেটি নিশ্চিত করবে। কিন্তু আদৌ কি করেছে? গত 11 মাসে আমরা কোন ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখছি? আমরা শিক্ষা ব্যবস্থায় দেখছি না, স্বাস্থ্য সেবায় দেখছি না, আমরা নিরাপদ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দেখছি না, মানে কোনো ক্ষেত্রেই তো অগ্রগতি নাই। এবং রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা তো এই অতি সম্প্রতি যে সভা সমাবেশ থেকে যে ভাষা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাহলে তো একটা যুদ্ধংদেহী অবস্থায় আছে। এই যুদ্ধংদেহী অবস্থা তো আওয়ামী লীগের 15 বছরে ছিল, এবং ক্ষমতাসীন দল বিরোধী দলকে কোনো জায়গা দেয়নি। আজকে কেন সেটা হবে? যদি যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ থাকতে পারে, পক্ষ বিপক্ষ থাকতে পারে, সেটা আলোচনা করে সমাধান হবে। কিন্তু এখন যদি বলা হয় যে অমুকে গণতান্ত্রিক, মানে সমস্ত কিছু একটি দল বাধা দিচ্ছে, তাহলে ওই দলটিকে বাদ দিয়ে কি নতুন যাত্রা শুরু হবে? সেটাও তো সম্ভব, সেটা কোনোভাবে সম্ভব হতে পারে না, সেটাই তো হওয়ার কথা নয়। জহিরুল আলম, আমি প্রশ্নটা আবার রিপিট না করি। না, আপনি গত 1 বছরের মধ্যে এক ধরনের মানে সর্বোচ্চ ফায়দা হাসিলের জন্য যে ধরনের মানে মুখোমুখি অবস্থান নিচ্ছে এই রাজনৈতিক দলগুলো, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। আপনার অভ্যুত্থানের চেতনার সঙ্গে কিন্তু এটা মোটেও কিন্তু মানানসই নয়। এখানে আমরা সবাই কিন্তু একটা নতুন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু অভ্যুত্থানকে এমব্রেস করেছিল, কিন্তু এখন দেখেন যে কিছু সাংবিধানিক বা কিন্তু রাষ্ট্র কাঠামোর কিছু পরিবর্তন বা সংস্কারের একটা কঠিন ব্রত নিয়ে প্রতিনিয়ত জাতীয় ঐকমত্য কমিশন যে এক্সারসাইজটা করছে, এটা তো আমার মনে হয় যে মানে এক ধরনের অলিক একটা স্বপ্নের মধ্যে বিরাজ করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা ঐকমত্য কমিশন। এখানে আমি মনে করি যে ইন্টেনশন যদি আপনি খুব গভীরভাবে খতিয়ে দেখেন, তাহলে দিজ আর অল টাইম কিলিং এক্সারসাইজ। এখানে বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র আমরা রচনা করি নাই স্বাধীনতার পরে, নানা সময়ে এবং এই ফ্যাসিবাদী শাসনের সময় তো বটেই, আমাদের কোনো রাজনৈতিক চর্চা, যে গণতান্ত্রিক চর্চার যে একটা কালেকটিভ একটা প্রকাশ, সেইটা কিন্তু আমরা কখনো দেখি নাই। তো সেটা যদি এখন এই 12 মাসের মধ্যে আমরা সব কিছু অর্জন করে ফেলার যে একটা প্রয়াস, যে চেষ্টা, সেটা আমি মনে করি যে একটা সম্পূর্ণভাবে একটা কি বলবো যে অলিক একটা কল্পনা। হ্যাঁ, যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে পরিস্থিতি মানে
প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি বিএনপিকে দোষারোপ করবেন, বিএনপি আপনাদের উপরে দোষারোপ করবে, এবং এটার মধ্য দিয়ে প্রক্রিয়াটা কিন্তু আটকে যাবে। এই মানে আপনি হয়তো একটা, তাহলে কি করা দরকার ছিল, একটা মিনিমাম কিছু গোলস নিয়ে আমাদের আগানো দরকার ছিল। কিন্তু ঐকমত্য কমিশন সারা পৃথিবীর সকল মানে ভালো ভালো কাজের সমন্বয় বা কি বলবো কম্পাইল করে সবগুলো রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করে এভরিডে এটা নিয়ে এক্সারসাইজ করে তারপরে সবাই মিলে একমত হয়ে একটা নতুন সনদ জারি করবে এবং নতুন একটা পরিবর্তনের সূচনা করবে বাংলাদেশে। এটা আমি ডে ওয়ান থেকে আই ডোন্ট বিলিভ দিস যে বাংলাদেশে এটা সম্ভব নয়। দেখেন যে মন মানসিকতার অন্তর্গত কোনো পরিবর্তন নাই, কিন্তু আপনি দেখেন যে সাংবিধানিক এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে যাচ্ছেন। আজকে গত এক সপ্তাহের মধ্যে আমরা যা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, এর চেয়ে অবনক্সাস, এর চেয়ে কুৎসিত, আগলি এবং এর চেয়ে অগ্রহণযোগ্য রাজনৈতিক চর্চা কি আর কখনো দেখা গেছে? এত খারাপ স্তরের রাজনৈতিক চর্চা কিন্তু কখনো দেখা যায়নি। কাজেই এই মন মানসিকতা নিয়ে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকেই ক্ষমতার ভাগ চায়, প্রত্যেকেই আপনার আগামী দিনে যে সংসদ রচিত হবে, আগামী দিন যে ক্ষমতার কাঠামো তৈরি হবে, সেখানে তার যার যার স্টেকটা তৈরি করতে চাচ্ছে। কেউ কেউ বলছেন যে অভ্যুত্থান আমাদের নেতৃত্ব হয়েছে, সুতরাং আমরা এটার মানে ফায়দা হাসিল করব। জামাত ইসলাম তারা ফায়দা হাসিল করতে চায়, এনসিপি তারা ফায়দা হাসিল করতে চায়, বিএনপি তো একটা বড় দল এবং তারা আওয়ামী লীগের কাউন্টার পার্ট হিসেবে তারা দেখেছে, সুতরাং তারা তো ধরেই নিয়েছে যে এই মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা, এবং তাদের কথা মতোই সবকিছু চলবে। কাজেই আমি কারোর মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো পরিবর্তন, ইন্টারনাল কোনো সংস্কার কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এটা না হওয়ার পেছনে মনে করি যে অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি যে তাদের যে রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাতে তারা কিন্তু ফার্ম না, তারা সলিড না, তারা দৃঢ় সংকল্প না, তারা কিন্তু দোদুল্যমান, তারা অবস্থা বুঝে বুঝে সিদ্ধান্ত নিচ্ছে, অবস্থা বুঝে বুঝে তারা রিয়াক্ট করছে। সুতরাং তারা যদি সদিচ্ছা নিয়ে যতটুকু ডুয়েবল ছিল, যতটুকু করা যায় সেটুকু যদি তারা করার জন্য একটা মিনিমাম টার্গেট দিয়ে যদি তারা আগাতো, তাহলে তাও একটা সাফল্য পেতে বলে আপনি মনে করেন? জি, জহিরুল আলম এবং সোহরাব হোসেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআর নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকবেন।